আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কালকে যে পাউরুটি এনেছিলাম শেষ সেটা? এজন্য রুটি বানিয়েছি। বলেই সে এক টুকরো রুটি ছিঁড়ে আলু ভাজি দিয়ে আদৃশের মুখে পুরে দিল। আদৃশ তা খেতে খেতে বলল, আমাকে দুপুরের দিকে একবার মনে করিয়ে দিও পাউরুটি আনার কথা। এভাবে সকালে রুটি পাউরুটি বানানো তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। 2-3 দিন আমার ডিউটি ছিল না, তাই তোমাকে হেল্প করতে পেরেছি। এখন তো আর পারবো না। এই বলতে বলতে আদৃশের রুটি খাওয়া প্রায় শেষ পর্যায়ে চলে এলো। একদম শেষ টুকরো রুটি তার মুখে দিয়ে মিম মিষ্টি হেসে বলল, পাউরুটি হলে এভাবে আপনাকে খাইয়ে দিতে পারবো না, তাই রুটি বানিয়েছি। আর এখন আমার এমনিতেও কোনো কাজ নেই, সারাদিন বাসায় বসে থাকা ছাড়া, তাই একটু রান্না বান্না করলে ক্ষতি কি? আচ্ছা, আমি প্লেটটা রেখে আসি। বলেই মিম রান্নাঘরে প্লেট রেখে হাত ধুয়ে নিল। এরপর রুমে এসে আদৃশের সোজাসুজি দাঁড়ালো সে। আদৃশের পরনের শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, শুনুন, এখন আমি সব সময় বাসায় আছি, একা একা ভালো লাগবে না। আপনার ডিউটি শেষ হওয়া মাত্রই চলে আসবেন, কোনো প্রকার দেরি করবেন না। আর হসপিটালে যদি কোনো প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে আমাকে আগে থেকে বলে রাখবেন, আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। আদৃশ মিমের এই মিঠা আবদারে মুচকি হাসলো। মিমের কোমর ধরে নিচের সাথে মিশিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, আর প্রোগ্রাম না থাকলে? মিম খানিকটা লাজুক হাসলো। আদৃশের শার্টের এক অংশ মুঠোই ধরে তার বুকে মাথা ঠেকালো, বলল, খাবার রান্না করে আপনার জন্য অপেক্ষা করব। সবাই যেমন করে, একটু আদর্শ স্ত্রী হওয়ার চেষ্টা আর কি। আদৃশ মিমের কথাই হেসে ফেলল, বলল, এত আদর্শ হতে হবে না তোমাকে। দুপুরে ক্ষুধা লাগলে আমাকে ছাড়াই খেয়ে নেবে। দুপুরে দুজন সামনাসামনি বসে খাওয়া দাওয়া করব, এটাও চান না আপনি? আবার ক্ষুধা লাগলেও আমি আপনার অপেক্ষায় থাকবো। আদৃশ পুনরায় হাসলো। মিমের কপালে অধর ছুঁয়ে দিয়ে বলল, আচ্ছা, অপেক্ষায় থেকো। আর শুনো, তোমার একটা শাড়ি পরা ছবি দিও তো আমাকে। মিম ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? আমার ছবি আপনার ফোনে নেই? সে আছে, আমি প্রিন্ট আউট করা ছবি চাইছিলাম। ওটা দিয়ে কি করবেন? আমার কাছে শাড়ি পরা অমন ছবি নেই। আদৃশ খানিক বিরক্তিতে মুখ দিয়ে সূচক উচ্চারণ করলো, বলল, তাহলে আমাকে আবার দোকানে গিয়ে বের করতে হবে ছবি। কিন্তু আপনি ছবি দিয়ে কি করবেন? আদৃশ মিমের কপালে পুনরায় অধর ছুঁয়ে বলল, এই যে মানিব্যাগের ছোট্ট জায়গাটাতে রাখবো তোমাকে, যেন শত ব্যস্ততার মাঝেও তোমার মুখখানা একবার হলেও দেখতে পারি আমি। এই বলে সে শার্টের পকেটের উপর হাত রেখে বলল, ইচ্ছে ছিল এই বুক পকেটে রাখবো তোমায়, কিন্তু এমন হলে রোজ একই শার্ট পরতে হতো, নয়তো সব শার্টেই তোমার ছবি রাখতে হতো। আদৃশের এহেন কথায় ফিক করে হেসে ফেলল মিম, বলল, হয়েছে হয়েছে, এবার হসপিটালে যান, দেরি হয়ে যাচ্ছে তো। আদৃশ আর কথা বাড়ালো না। মিমের পানে তাকিয়ে ভালোবাসায় জড়ানো এক টুকরো হাসি দিয়ে তার কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দিল। সে চলে যেতেই মিম প্রথমে নাস্তা করে নিল, অতঃপর আলমারির কাপড়ের ভাঁজ হতে তার চিরচেনা ডায়েরিটা বের করলো। বহুদিন পেরিয়ে গিয়েছে, এই ডায়েরিতে কলম ছোঁয়ানো হয়নি, তাই আজ একটু লিখতে বসলো সে। অনেকদিন হয়েছে মনের কথাগুলো লিখি না, সে কথা জমে জমে এখন পাহাড় হয়ে গিয়েছে। তবে এই পাহাড় কুড়ে জমানো কথাগুলো গুছিয়ে লেখার প্রচেষ্টা কি করা উচিত? কেননা এই কথা বা অনুভূতিগুলো শব্দে তুলে ধরতে গেলে হয়তো শব্দহীনতায় ভুগবো আমি। শুনেছিলাম বিয়ের পর প্রেম, ভালোবাসা, অনুভূতি সব ফিকে হয়ে যেতে শুরু করে, বড়জোর 2-3 মাস সেসবের স্থায়িত্ব হয়। কিন্তু আমার বেলায় যে উল্টোটা দেখছি, মনে হচ্ছে এই প্রেম, ভালোবাসা, অনুভূতি ফিকে হওয়ার পরিবর্তে উল্টে গাঢ় হচ্ছে। অদ্ভুত। অবশ্যই গাঢ় হওয়ার কারণটা আমি বেশ উপলব্ধি করতে পেরেছি। বিয়ের প্রথম দিকে সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে কিছুটা সময় লেগেছিল, কিন্তু এখন সব মানিয়ে নিয়ে আমি নিজের অনুভূতিগুলো আঁকড়ে ধরে রাখতে শিখেছি। আমি ঢের টের পাচ্ছি আদৃশের প্রতি আমি দিন দিন ভীষণ দুর্বল হয়ে যাচ্ছি, কিন্তু আমি যে কারোর প্রতি দুর্বল হতে চাই না। কেননা ভালোবাসার দুর্বলতা যার একবার হয়েছে, সে নিজেকে খুইয়ে দিয়েছে, বাঁচতে শিখে গেছে অপর মানুষটির মাধ্যমে। এ যেন এক অপর জীবের জীবন। আশ্চর্য, যে জীবন আমি কখনোই চাইনি, এখন সে জীবনটাই রোজ মোনাজাতে চাইছি আমি। কাউকে ভালোবাসলে বুঝি এতটা পরিবর্তন আসে কারোর মাঝে? আমি রোজ ভাবি আদৃশকে নিয়ে,
রোজ ভাবি আমাদের এই সংসার নিয়ে, রোজ ভাবি আদৃশের যত্ন নিয়ে। মাঝে মাঝে ভাবি যদি কোনো অঘটন ঘটে যায় ছোট্ট এই জীবনে, তাহলে বাঁচবো তো আমি, নাকি এই দুনিয়াতে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। হয়তো তখন শিরোনামে থাকবে একটি ছেলেকে ভালোবেসে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলল মেয়েটি। ভাবতে অবাক লাগে কারোর মনে আমি ঠিক এতটাই জায়গা করে নিয়েছি যে সে আমাকে ছাড়া কিছুই বোঝে না। সে ভালোবেসে মানি ব্যাগের ওই ছোট্ট পকেটে আমার ছবি রাখে। নিজেকে তখন ভীষণ ভাগ্যবতী মনে হয়, ভীষণ। সময় গড়িয়ে যায় যেন চোখের পলকে। দেখতে দেখতে কেটে গেল প্রায় 1 মাস। এই 1 মাসে আদৃশ্য মিমের সময় কেটেছে সাধারণভাবেই। মিম সারাদিন বাসায় সময় কাটায়, আর আদৃশ্য সময় কাটায় হসপিটালে, ক্লিনিকে। বাকি যে সময়টুকু দুজনে একসাথে পায় সেই সময়টাতে তারা কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি টাইম স্পেন্ড করে। বাইরে একটু ঘুরতে নিয়ে যাওয়ার কথা থাকলেও আদৃশ কাজের চাপে মিমকে সময় দিতে পারে না। এতে অবশ্য মিমের মন খারাপ হলেও সে আদৃশকে কিছু বলে না, কারণ সে জানে এসব তাদের ভবিষ্যতের জন্যই করা হচ্ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের প্রকৃতি দেখছিল মিম। তার দৃষ্টিচোরা অপেক্ষায় ছিল আদৃশের। বাসার এই গলিতে আসা প্রতিটি হুটতোলা রিকশায় দৃষ্টি বুলিয়ে নিচ্ছে। এভাবে আধা ঘন্টা যাবৎ অপেক্ষার পর হঠাৎ দূর হতে তার বোধ হলো একটা রিকশায় আদৃশকে দেখতে পেয়েছে সে। কিন্তু এ কি, তার সাথে একটা মেয়েও বসে আছে। আদৃশের পাশে মেয়েটিকে দেখে মিমের বুকটা ধক করে উঠল। ক্ষণিকের জন্য যেন তার দম বন্ধ হয়ে এলো। মস্তিষ্কের নিউরনগুলোও ক্ষণিকের জন্য বিশ্রাম নিল বোধহয়। সে দেখল হুটতোলা রিকশায় আদৃশ্য একটি মেয়ে বসে আছে। দুজনে বেশ হাসাহাসি করে কথা বলছে। কয়েক সেকেন্ডের মাঝেই রিকশাটি তাদের বাসা পেরিয়ে পরের গলিতে চলে গেল। মিম সেখানেই থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মস্তিষ্কে তখন হাজারো প্রশ্নের মেলা বসল। মেয়েটি কে? এত রাতে মেয়েটি আদৃশের সাথে রিকশায় কেন? তবে কি এত দিন ধরে যে বিশ্বাসের খুঁটি সে স্থাপন করেছে তা কি ভেঙে যাবে? আদৃশ কি তাকে চিরদিনের জন্য ছেড়ে দেবে? কই, কখনো তো আদৃশের ব্যবহারে এমনটা মনে হয়নি। আদৃশ এমন করলে সে বাঁচবে কি করে? ভেঙে পড়বে তো সে। আর ভাবতে পারছে না মিম। কোনো মতে রুমে এসে বসল সে। মিনিট 5 মাঝে হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। চমকে উঠল সে। টলমল পায়ে গিয়ে দরজা খুলল সে। দরজা খুলতেই আদৃশের ক্লান্তি মাখা মুখখানা নজরে এলো। আচ্ছা, এই মানুষটা কি সত্যিই তাকে ধোঁকা দিচ্ছে, নাকি সম্পূর্ণটাই চোখ আর মনের ভুল? আদৃশ রুমে চলে এলো। মিমের মুখে কোনো হাসি নেই। সে নিরস্ব কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলো, রিকশায় মেয়েটি কে ছিল? আদৃশ তখন শার্টের বোতাম খুলছিল। হঠাৎ মিমের প্রশ্নের জবাবে সে জিজ্ঞেস করলো, কোন মেয়ে? তারপর হঠাৎ মনে এসেছে এমন ভাবে বলল, ও, জ্যোতি আপুর কথা বলছো? এই একটি প্রশ্নই যেন মিমের বুকের উপর হতে মস্ত বড় এক পাথর সরিয়ে দিল। সে আড়ালে নিঃশ্বাস ছেড়ে বলল, এটা জ্যোতি আপু ছিল? উনি কে? তুমি চিনবে না বোধ হয়। উনি আমাদের মেডিকেলের সিনিয়র, আমার 3 ব্যাচের সিনিয়র। আদৃশের কথাগুলো শুনে মিম ধীরে ধীরে স্বস্তি বোধ করছে, কিন্তু ব্যাপারটি আদৃশকে বুঝতে দিল না সে। তবে কিছুক্ষণের মাঝেই তার নীরবতা ও দৃষ্টির অস্থিরতা দেখে আদৃশ ঠিকই বিষয়টি ধরতে পেল। আদৃশ তার কাছে এসে তার গালে হাত রেখে নরম স্বরে জিজ্ঞেস করলো, অন্য কিছু ভেবেছিলে তুমি? মিম নীরব রইল। দৃষ্টি লুকালো আদৃশ হতে। আদৃশ ছোট্ট এক নিঃশ্বাস ছাড়ল। সে নিশ্চিত হলো মিম জ্যোতি আপুর সাথে তাকে রিকশায় দেখে সন্দেহ করেছে। এতে খানিক ব্যথিতও হলো সে। তবে মিমকে জিজ্ঞেস করলো, এখনো বিশ্বাস করতে ভয় পাও? এখনো কি আমার উপর পুরোপুরি আস্থা আনতে পারোনি? মিম তৎক্ষণাৎ দৃষ্টি তুলল, অস্থির কণ্ঠে বলল, এমনটা না, আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু এত রাতে একটা মেয়ের সাথে রিকশায় দেখে সত্যি আমার ভালো লাগেনি। যদিও আমি কিছুক্ষণের জন্য। সম্পূর্ণ বাক্যটি শেষ করতে দিল না আদৃশ। এর পূর্বেই মিমকে বুকে জড়িয়ে ধরে বলল, ইটস ওকে মিশমিশ, তোমার সন্দেহ করাটা স্বাভাবিক। এত রাতে একটা মেয়ের সাথে একটা ছেলের রিকশায় চড়া দেখলে অন্য কিছু ভেবে নেওয়াটা স্বাভাবিক মনে করছি, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না, বুঝলে? জ্যোতি আপু প্রেগনেন্ট, 1 সপ্তাহ হলো হসপিটালে জয়েন করেছে। আজ নাইট ডিউটি ছিল, কিন্তু ওনার হাজবেন্ড ছিল শহরের বাইরে। এখন এত রাতে তো ওনাকে একা ছেড়ে দেওয়া যায় না। আর যখন শুনলাম ওনার বাসা আমাদের কাছেই, তখন ওনাকে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আচ্ছা বলো তো, এখানে কি আমার সিদ্ধান্তটা ভুল ছিল?
মিম আদৃশকে ছেড়ে দাঁড়ালো, ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, না, ভুল ছিল না। আপুর এই অবস্থায় রাতে বাসায় পৌঁছে দিয়ে ভালো করেছেন। কিন্তু আমি কি করব বলুন তো? আমি ভীষণ কষ্ট পেয়েছি ওনাকে আপনার পাশে দেখে। উল্টাপাল্টা অনেক কিছু ভেবে নিয়েছিলাম। আচ্ছা শুনুন, আমাকে প্রমিস করুন কখনো উল্টাপাল্টা কিছু করবেন না, হ্যাঁ? এমনটা করলে আমি সত্যি বাঁচতে পারবো না। বলেই মিম অঝরে কেঁদে দিল। আদৃশ সাথে সাথে গিয়ে তাকে জড়িয়ে ধরল, তার পিঠে আলতো চাপড় দিয়ে বলল, পাগল মেয়ে, বলে কি বাঁচবে না কেন? এসব কথা বলতে হয় না। আর আমি প্রমিস করছি এমন অঘটন কখনো ঘটবে না। মিম আদৃশকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, সত্যি প্রমিস তো? হ্যাঁ, সত্যি প্রমিস। একটা মেয়ে আর যাই কিছু ভাগাভাগি করুক না কেন, স্বামীর ভাগ সে কখনোই কাউকে দেবে না, এটা জেনে রাখুন আপনি। বলেই সে ঈষৎ ফুপাতে লাগলো। আদৃশ তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই যে জেনে রাখলাম আমি। মিম আর কথা বলল না, আদৃশকে সেভাবে ধরেই দাঁড়িয়ে রইল। 2 মাস পর মিমের ফাইনাল প্রফের রেজাল্ট বের হলো। 3 সাবজেক্টেই পাশ করলো সে, অর্থাৎ এক চান্সেই প্রপ পাশ করলো সে। আদৃশ ও মিম একসাথেই রেজাল্ট দেখলো। রেজাল্ট পাওয়ার সাথে সাথেই আদৃশ মিমকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কংগ্রাচুলেশনস মাই ডিয়ার ওয়াইফ, লাস্ট ইউ আর এ ডক্টর। বলেই তাকে ছেড়ে দিয়ে বলল, শেষমেশ নামের পাশে ডাক্তার বসাতে পারছেন মিসেস ডাক্তার উম্মে মিম। হাউ আর ইউ ফিলিং? প্রচন্ড খুশিতে মিমের চোখের কোণে পানি চকচক করছে। সে হাসি মুখে বলল, আই এম ফিলিং লাকি। আমার 5 বছরের সংগ্রাম শেষ হলো। যে নামের পাশে ডক্টর শব্দটা বসতে এত কষ্ট করেছি, শেষমেশ সে উপলব্ধিটা পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। আমি আব্বু আম্মুকে জানাই। বলেই সে তার বাবা মাকে কল করে জানালো এই সংবাদটি, আর আদৃশ জানালো তার বাবা মাকে। দুজনের বাবা মার সাথে কথা শেষ হলে দুজন ব্যালকনিতে গিয়ে বসলো। আকাশটা শেষ বিকেলের ছোঁয়ায় স্বর্ণালী রূপ ধারণ করেছে। নীল মেঘের সাথে আলপনা আঁকছে লালচে কমলা মেঘ। প্রকৃতিটা ধীরে ধীরে দারুণ উপভোগ্য হয়ে উঠছে। আদৃশ মিমকে জিজ্ঞেস করলো, কি চাও রেজাল্ট উপলক্ষে? জানি না, একটু ভেবে নিই তারপর বলি। পরের সময়ের জন্য ভাবো, আজকে ডিনার ডেটে চলো। মিম ভ্রুকুচকে তাকালো, জিজ্ঞেস করলো, এত সাদামাটা গিফট, যদি না যাই ডেটে? না গেলে আর কি, তোমার জন্য এখানেই ডিনার ডেটের আয়োজন করব। একটা রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করব। আর কম মনে হচ্ছে? আচ্ছা, তাহলে তোমার জন্য একটা সুন্দর কালো শাড়ি আনবো, গোলাপের পাপড়ি দিয়ে রুম সাজাবো। এরপর? তারপর তোমার প্রশংসায় মত্ত হব আমি। তোমার চোখে চেয়ে থেকে মুগ্ধ হব, তোমার রূপের প্রশংসা করব, একটা স্লো সং এ নাচবো, তোমার কপালে একটা চুমু দিব। বাহ, এত প্ল্যানিং! যেন ওয়াইফ না গার্লফ্রেন্ড আপনার। কেন, ওয়াইফের সাথে বোধ হয় এমন করা যায় না? যায় তো, তবে এসব সাধারণত গার্লফ্রেন্ডের সাথেই বেশি করে ছেলেরা যেন পটে যায়। এই বলেই সে ঠোঁটের কোণে চাপা হাসি রেখে ভ্রুচোরা কুচকে জিজ্ঞেস করলো, এক মিনিট, আপনি আমাকে পটাতে চেষ্টা করছেন না তো? আদৃশ বাঁকা হেসে মিমকে বাহু ডোরে আবদ্ধ করে বলল, তোমাকে পটানো কি আছে, তুমি তো আমারই। এই মিম শুধু আদৃশের। রেজাল্ট দেওয়ার 1 সপ্তাহের মাঝে ওরিয়েন্টেশনের মাধ্যমে ইন্টার্নিরা হসপিটালে জয়েন করলো। ইন্টার্নি ডিউটি রোস্টারে প্রথম 4 মাসের জন্য মিমের ভাগে পড়ল মেডিসিন ডিপার্টমেন্টের ডিউটি। যেহেতু মেডিসিনে ডিউটি পড়েছে, সেহেতু আদৃশ চাইলেও প্রথমেই যেন কার্ডিওলজিতে মিমের ডিউটি প্লেসমেন্ট হয়। কিন্তু অনেক অনুরোধের পর ও কার্ডিওলজিতে কারোর প্লেসমেন্টই দেওয়া হলো না। আপাতত কার্ডিওলজি গত বছরের ইন্টার্নিদের হাতেই রয়েছে। এখন নতুন ইন্টার্নিদের মেডিসিনের ইউনিট হিসেবে ভাগ করে দেওয়া হচ্ছে। সেই হিসেবে মিমের ভাগে মেডিসিন ইউনিট 1-এর ডিউটি পড়ল। দুজনেরই মন খারাপ হলো, কিন্তু কিছুই করার রইল না। সকাল 8টার মধ্যে জয়েন হলেও আনুষ্ঠানিকতা শেষ করে কাজ শুরু করতে করতে 10টা বেজে গেল। প্রথম দিন হিসেবে মিম সহ নতুন ইন্টার্নিরা বেশ দ্বিধাদ্বন্দ্বে কাজ শুরু করলো। যেহেতু প্রথম দিন, সেহেতু তাদের ডিউটি চলাকালীন কি কি দায়িত্ব তা বুঝে নিতে খানিক সময় লাগলো। তাদের ডিউটি শুরু হলো সিএ এর রাউন্ড দিয়ে। এরপর রাউন্ডে এলেন প্রফেসর স্যার। রাউন্ড শেষে ইন্টার্ন রুমে বসতে না বসতেই সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে
এক পেশেন্ট ভর্তি হলো। দুজন মেডিকেল অফিসারের সাহায্য নিয়ে মিম সহ দুজন ইন্টার্নি সেই পেশেন্টকে ম্যানেজ করলো। এভাবেই তাদের পুরোটা দিন চলে গেল। মর্নিং ডিউটি, ইভিনিং ডিউটি শেষে রাত প্রায় 9:30টায় বাসায় ফিরল মিম। আদ্রিস তখন বাসায় ছিল। বাসার প্রধান দরজা খুলে যখন মিমের ক্লান্তিমাখা মুখখানা দেখলো আদ্রিস, তখন তার ভীষণ মায়া হলো। হঠাৎ বলা কওয়া ছাড়াই অকস্মাৎ মিমকে জড়িয়ে ধরল সে। মিম তখন কেবলই বাসার ভিতরে পা রেখেছে। আদ্রিসের এমন আচমকা জড়িয়ে ধরাতে সে খানিক চমকে উঠল। অতঃপর সাথে সাথে আদ্রিসকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে কপট রাগ দেখিয়ে বলল, সারাদিন ডিউটি করে মাত্র বাসায় আসলাম, ঘেমে নে একাকার, এর মধ্যে জড়িয়ে ধরলেন কেন? দুর্গন্ধ লাগে না? আদ্রিস হেসে উঠল, বলল, ওসব দুর্গন্ধ নাকে লাগে না। এই যে সারাদিনের একটা ক্লান্তি ভাব ছিল তোমার চেহারায়, সেটা আমার জড়িয়ে ধরার পরপরই তো শেষ হয়ে গেল। কি হলো না? মিম ঠোঁট চেপে মুচকি হাসল, বলল, হয়েছে হয়েছে, এসব একদিনেই করবেন জানা আছে, রোজ কি আর সেই ইচ্ছা থাকবে নাকি? আদ্রিস ততক্ষণে বাসার দরজা আটকে দিয়েছে। মিমের পিছু পিছু যেতে যেতে সে বলল, তুমি যদি চাও তাহলে রোজ বাসায় আসার পর এভাবে জড়িয়ে ধরবো তোমাকে। চাও এমনটা? মিম রুমে এসে পরনের অ্যাপ্রন খুলতে খুলতে মৃদু হাসির সহিত ক্লান্তিমাখা কণ্ঠে বলল, সারাদিনের ক্লান্তি যদি এক নিমিষেই এভাবে গায়েব করা যায়, তাহলে এই সুযোগ সুবিধাকে না চাইবে বলুন? আচ্ছা, বুঝলাম তোমার কথা। এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, একসাথে রাতের খাবার খাবো। রান্না করেছি তোমার জন্য। আদৃশ্যের হেন কথা শুনে মিম বিস্মিত চাহনিতে চেয়ে বলল, আপনি রান্না করেছেন? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? আমি কি রান্না পারি না ভেবেছো? না, সেটা বলিনি, মানে ডিউটি শেষে রান্না করার এনার্জি ছিল? আমার ডিউটি 5টায় শেষ হয়েছে ম্যাডাম। আপনি এই রাতে এসে রান্না করতে পারবেন না দেখে আমি রান্না করেছি। এবার দ্রুত ফ্রেশ হয়ে নিন, আর আমার হাতের রান্না খেয়ে টেস্ট করে বলুন কেমন হয়েছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। বলেই মিম ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আদৃশ্যের হাতের রান্না খাওয়ার পর সে প্রশংসায় পঞ্চমুখ হলো। সত্যিই সে ভাবেনি আদৃশ্যের হাতের রান্না এত দারুণ হবে। এভাবে সময় কেটে যাচ্ছে দুজনের। ভালো মন্দ সময় নিয়ে বেশ সময় কাটাচ্ছে তারা। কখনো ডিউটির ফাঁকে একটু সময় পেলে ঘুরে আসে দুজনে। কখনো কারো ডিউটি টাইম কম থাকলে সে এসে বাসায় রান্না করে। এমনই একদিন মিমের ডিউটি পড়লো রাতে। আদৃশ্যের সেদিন ক্লিনিকে ডিউটি ছিল না বিধায় সন্ধ্যায় বাসায় ফিরে মিমের জন্যে রান্না করলো। রাত প্রায় 12:30টার দিকে এসে খাবার নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হলো। হসপিটালে এসে দেখলো ওয়ার্ড একদম অন্ধকার। রোগীরা সবাই যে যার মতো বাতি নিভিয়ে ঘুমাচ্ছে। তাই সে খাবার নিয়ে সোজা ইন্টার্ন রুমে চলে আসলো। ইন্টার্ন রুমে এসে দেখলো দুটো মেয়ে বিছানায় ঘুমোচ্ছে। একটা ছেলেও একটা মেয়ে বসে গল্প করছে। আর মিম না গল্প করছে না ঘুমাচ্ছে, সে বসে বসে ঝিমাচ্ছে। ইন্টার্ন দুজন যারা জেগেছিল তারা আদৃশকে দেখা মাত্রই সম্মান দিতে দাঁড়িয়ে পড়ল। আদৃশ তাদের ইশারায় বসতে বলে মিমের পাশে নিঃশব্দে একটা চেয়ার নিয়ে বসলো। কিছুক্ষণ বিরক্ত না করে এভাবেই বসে রইল সে। এরপর হঠাৎ মিমের কানের কাছে ফিসফিস করে বলল, চমকে উঠল মিম। উপরন্তু আদৃশকে পাশে বসে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে গেল সে। তার এই কাণ্ড দেখে আদৃশ সহ বাকি দুই ইন্টার্নিও হেসে উঠল। মিম তৎক্ষণাৎ নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? আদৃশ ব্যাগ থেকে খাবার বের করতে করতে বলল, তোমার জন্য খাবার এনেছি। ভাবলাম নাইট ডিউটি করে হয়তো রাতে খুব ক্ষুধা লাগতে পারে, তাই খাবার আনলাম। শুধু শুধু এত রাতে কষ্ট করার কি দরকার? কষ্ট কিসের? তুমি যে নাইট ডিউটি করছো সেই হিসেবে তোমার দেখভাল করার দায়িত্ব কি আমার কাছে পড়ে না? তারপরেও খামোখা কষ্ট করা শুধু। আদৃশ ও মিমের এই মুহূর্তগুলো দেখে ইন্টার্ন মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। বলল, ভাইয়া তোকে কত ভালোবাসে মিম, আমার বরটাও যদি এমন ভালোবাসতো। মিম জবাবে কিছু বলল না, মুচকি হাসল শুধু। আদৃশ তাদের জন্য খাবার বের করলো। ডিউটিতে মিম একা নেই বলে তার সহ আরো 2-1 জনের খাবার অতিরিক্ত রান্না করে এনেছিল আদৃশ।
সে খাবারই দুজন ইন্টার্নিকে দিল। সে খাওয়া দাওয়া শেষে চারজনে বেশ কিছুক্ষণ গল্প করলো। এরপর রাতে এমার্জেন্সি এক পেশেন্ট আসলো বলে তারা তিনজনই চলে গেল ওয়ার্ডে। তাই আদৃশ্য আর বসে রইল না, খাবারের বক্সগুলো গুছিয়ে বাসায় চলে এলো। মেডিসিন প্লেসমেন্টের শেষ 1 মাসের প্রথম 2 সপ্তাহের জন্যে কার্ডিওলজি ইউনিটে ডিউটি পড়ল মিমের। সেই সময় আদৃশ্যের অধীনে ভালোভাবেই পেশেন্ট হ্যান্ডেল করতে শিখে গিয়েছিল সে। কিন্তু 3 দিন বাদে হঠাৎ এক বিপত্তি ঘটল। হসপিটালের সামনের এক মুদিখানা দোকানে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে এমার্জেন্সি থেকে এক পেশেন্ট কার্ডিওলজি ইউনিটে আসলো। লোকটি কার্ডিয়াক অ্যারেস্ট সাথে সিভিয়ার ব্রেথলেসনেস নিয়ে ওয়ার্ডে আসলো। ওয়ার্ডে আসার পরপরই সবার মাঝে হুলুস এক কাণ্ড বেঁধে গেল। মেবো আত্রিশ সহ 2 জন মেয়ে ইন্টার্নি তখন পেশেন্ট দেখছিল। হঠাৎ সেই এমার্জেন্সি পেশেন্ট আসায় আত্রিশ ছুটে গেল সেদিকে। বাকি 3 জনও তার পিছু পিছু ছুট লাগালো। আদ্রিস দ্রুত গিয়ে লোকটির পালস চেক করলো, চোখের পাতা খুলে দেখলো। দ্রুত মিমকে বলল সিপিআর দিতে, আর সে চলে গেল ডিফিব্রিলেটরের ব্যবস্থা করতে। হঠাৎ এমার্জেন্সি সিচুয়েশনে পেশেন্টকে দেখে মিম খানিক অস্থির হয়ে পড়েছিল, কিন্তু যখন তাকে সিপিআর দিতে বলা হলো তখন সে আরো অস্থির হয়ে পড়ল, কেননা সে এর পূর্বে কখনো সিপিআর দেয়নি। তবে পাঠ্য বইয়ের জ্ঞান অনুযায়ী যতটুকু পারল সে চেষ্টা করলো। বুকের হৃৎপিণ্ড যেখানে অবস্থিত সেখানে বাম হাত রেখে ডান হাত দিয়ে দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করলো। কয়েকবার চাপ দেওয়ার পরও পেশেন্টের অবস্থার উন্নতি হলো না। ততক্ষণে আদৃশ চলে এসেছে। সেও বেশ অস্থির হয়ে পড়েছে। তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যে কোনো মূল্যে এই লোকটিকে বাঁচাতে হবে। এ বাদে আর কোনো কথাই তার মাথায় নেই। ফলে সে মিমের সিপিআর দেওয়ার কৌশল দেখে বেশ রেগে গেল। মিমকে খানিক ধমকের সুরে বলল, সরো এখান থেকে, আমি দিচ্ছি, তুমি অক্সিজেন মাস্ক লাগাও। হঠাৎ আদৃশ্যের ধমক শুনে মিম চুপসে গেল, সরে এলো সেখান থেকে। অক্সিজেন মাস্ক লাগানোর মতো মন মানসিকতা রইল না তার। ফলে অন্য এক ইন্টার্নি মাস্ক লাগালো। 5 মিনিটের মাথায় পেশেন্ট কিছুটা স্বাভাবিক হলো। হাঁপ ছেড়ে বাঁচল আদৃশ সহ বাকি 2 ইন্টার্নি। শেষ পর্যন্ত লোকটিকে বাঁচাতে পেরেছে তারা। বিজয়ীর হাসি ফুটে উঠল তাদের চেহারায়। এদিকে মিম গোমরা মুখে বসে আছে হসপিটালের লবিতে। নিজেকে এই মুহূর্তে ভীষণ ব্যর্থ মনে হচ্ছে তার। তার মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, একটা এমার্জেন্সি পেশেন্টকে সে ভালো মতো ট্রিটমেন্ট দিতে পারল না। এভাবে হলে সে ভবিষ্যতে কি করবে? উপরন্তু আদৃশ্যের ধমক শুনে সে খানিক ব্যথিতও হয়েছে বটে। আদৃশ ওয়ার্ড থেকে বেরিয়ে দেখলো মিম লবিতে বসে আছে। সে গিয়ে মিমের পাশে বসলো। মিমের গোমরা মুখ ভাব দেখে সে অনুমান করলো তার ধমকের ফলেই এমনটা হয়েছে। তাই সে অনুতপ্ত স্বরে বলল, সরি মিশমিশ, আসলে তোমাকে ওভাবে ধমক দিতে চাইনি। এমন ইমার্জেন্সি কেস দেখলে আসলে মাথা ঠিক রাখা যায় না। মিম প্রত্যুত্তর জানালো না। ধীরে ধীরে আদৃশ্যের কাঁধে মাথা রেখে দীর্ঘশ্বাস ছাড়ালো, বলল, আপনার দোষ নেই, এমন সিচুয়েশনে রাগ করাটা স্বাভাবিক। আসলে দোষটা আমারই, আমি কেসটা হ্যান্ডেল করতে পারিনি। এই জন্য মন খারাপ করেছো তুমি? পাগল মেয়ে, এই জন্য কেউ মন খারাপ করে? করাটা কি স্বাভাবিক না? একজন ইন্টার্নি হয়েও পেশেন্ট হ্যান্ডেল করতে পারলাম না আমি। দেখো মিশমিশ, কেউ শুরু থেকে সব শিখে আসে না, ধীরে ধীরে শিখে, ভুলের মাধ্যমে শিখে, নতুন নতুন কাজের মাধ্যমে শিখে। তুমি এমন কেস প্রথম পেয়েছো, তাই হ্যান্ডেল না করতে পারাটাই স্বাভাবিক। আজ যে পারোনি, দেখবে পরবর্তী এমন সিচুয়েশনে পড়লে কিছুটা হলেও হ্যান্ডেল করতে পারবে। এই জন্য এ নিয়ে মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। মিম প্রত্যুত্তর দিল না, দীর্ঘশ্বাস ছাড়ল শুধু। আদৃশ যতই তাকে বোঝানোর চেষ্টা করুক, তার মাথায় শুধু নিজের ব্যর্থতাই ঘুরে বেড়াচ্ছে। নিজেকে বলছে এটা স্বাভাবিক, কিন্তু নিজেকে বোঝাতে পারছে না এই ব্যাপারটা স্বাভাবিক। শেষ সপ্তাহে এমার্জেন্সি ডিউটি রোস্টার হলো মিমের। এখন এমার্জেন্সি পেশেন্ট মোটামুটি ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে সে। রাতভর এমার্জেন্সিতে ডিউটি করে সকালের দিকে খানিকটা চোখ লেগে গিয়েছিল তার। হঠাৎ চারদিকে তুমুল হৈহট্টগোলের আওয়াজ শুনে পিটপিট করে চোখ খুলল সে।
পুরো খবর এলো হসপিটালের কাছের রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট করেছে একজন, অবস্থা খানিক নাজুক। মিম খবরটা শুনলো, খুব একটা চিন্তা বা অস্থিরতা কাজ করলো না তার মাঝে, কেননা এর পূর্বেও দুবার এমন রোড অ্যাক্সিডেন্টের পেশেন্ট হ্যান্ডেল করেছে সে। আজকের কেসটাও সে হ্যান্ডেল করতে পারবে এমন আত্মবিশ্বাস আছে তার। তাই নার্সকে গজ তুলো রেডি করতে বলে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে আসলো সে। ততক্ষণে স্ট্রেচারে করে পেশেন্টকে এমার্জেন্সিতে আনা হয়েছে। মিম ঘুম ঘুম চোখে এগিয়ে গেল স্ট্রেচারের দিকে, কিন্তু স্ট্রেচারের কাছে গিয়ে সেখানে শুয়ে থাকা রক্তাক্ত মানুষটির চেহারা দেখে তার চোখের ঘুম মুহূর্তেই উবে গেল। কেননা স্ট্রেচারে শুয়ে থাকা রক্তে জর্জরিত মানুষটি আর কেউ নয়, বরং আদৃশ। আদৃশকে এই অবস্থায় দেখে মিমের পুরো দুনিয়া যেন কিছুক্ষণের জন্যে থমকে গেল, নিঃশ্বাস নিতে ভুলে গেল সে। আদৃশকে দেখে মিমের পা থরথর করে কাঁপছে, দাঁড়িয়ে থাকা দায়ী হয়ে পড়েছে। গতকাল রাতে সুস্থ স্বাভাবিক থাকা মানুষটি আজ রক্তে মাখামাখি হয়ে স্ট্রেচারে শুয়ে আছে, এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে তার। আদৃশ স্ট্রেচারে শুয়ে ব্যথায় গোঙাচ্ছে, চোখ দুটো আধ বোঝা। মিমকে এখনো দেখেনি সে, হয়তো মিমকে দেখলে এই অবস্থাতেও অস্থির হয়ে পড়তো সে। এদিকে মিমের কানে চারপাশের হলুজ থুলুজ আওয়াজ ভেসে আসছে। নার্সটা ছুটে আসছে স্ট্রেচারের দিকে, তার দু চোখ জলে ভিজে আসছে। অনুভব করছে তুমুল জোরে লাফানো হৃৎপিণ্ডের কম্পন। তার যে এই মুহূর্তে ট্রিটমেন্ট দিতে হবে সেটাও সে এই ধাক্কায় বেমালুম ভুলে বসেছে। হঠাৎ এক নার্স এসে তার হাত ধরে ঝাঁকি দিল, বলল, ডক্টর, পেশেন্টের অবস্থা ভালো না, ট্রিটমেন্ট শুরু করুন। মিম বাস্তবে ফিরে এলো, তার দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সে কোনো মতে নিজেকে ধাতস্থ করে নিয়েছে। পালস রেট মাপার জন্যে আদৃশ্যের স্ট্রেচারের কাছে গিয়ে দাঁড়ালো সে। কম্পিত হাতে আদৃশ্যের হাত ধরল, অমনি আদৃশ ব্যথায় গুঙিয়ে উঠল। তৎক্ষণাৎ ভয়ে সে হাত ছেড়ে ছিটকে দূরে গিয়ে দাঁড়ালো। ওদিকে নার্স তার এই কাণ্ড দেখে ভীত হলো, ভাবলো ডাক্তারের এই কাজে যদি এই রোগী মারা যায় তাহলে সব দোষ তাদের সবার ঘাড়ে পড়বে। সে আর দেরি করলো না, অন্যান্য নার্সের সহযোগিতায় তুলো দিয়ে আদৃশ্যের কপালের রক্ত মুছতে লাগলো। ওদিকে আদৃশকে অ্যাক্সিডেন্ট স্পট থেকে হসপিটাল অবধি নিয়ে আসা এক লোক নাক সিটকে মিমকে বলল, কেমন ডক্টর আপনি? কিছু করছেন না কেন? লোকটা মরে যাচ্ছে তো। মিমের কানে মরে যাচ্ছে শব্দটি বাড়ি খেলো, তার মস্তিষ্ক সোচ্চার হলো। সে দাঁতে দাঁত চেপে চোখের পানি মুছল। দ্রুত নার্সের কাছ থেকে গ্লাভস পরে তুলো নিয়ে হাতের কাটা অংশ পরিষ্কার করতে লাগলো। তার কান্না এখনো থামছে না, বারংবার তার চোখ জোড়া ভিজে আসছে। আদৃশ বেশ কষ্টে সৃষ্টে দৃষ্টি মেলল। দৃষ্টি মেলে মিমকে সম্মুখে দেখে দুর্বল হাসল, বিড়বিড় করে বলল, মিশমিশ, তুমি আমার ট্রিটমেন্ট করছো? এমনিতেই মিম নিজের কান্না সংযত রাখতে ব্যর্থ হচ্ছিল। উপরন্তু আদৃশ্যের দুর্বল কণ্ঠের কথাগুলো শুনে সে নিজেকে আর সংযত রাখতে পারল না, অঝরে কেঁদে দিল সে। কিন্তু তবুও আদৃশ্যের শরীরের কাটা অংশের রক্ত পরিষ্কার করছে সে। আদৃশ তার এই কান্না দেখে নিস্তেজ হেসে বলল, এই মেয়ে, কান্না করছো কেন? আবার কি কিছু হয়েছে? আমি একদম সুস্থ আছি, দেখো। মিমের দৃষ্টির সম্মুখে নোনা জলে ঝাপসা হয়ে আসছে, তবুও সে হাত চালাচ্ছে। এ পর্যায়ে সে নার্সকে একটা ধমক দিয়ে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ভেতর থেকে ডক্টর ওমরকে ডেকে আনা যাচ্ছে না? মিমের ধমক শুনে একজন নার্স ইন্টার্ন ডক্টরকে ডাকতে ছুটে গেল ভিতরের দিকে। অপর নার্স আদৃশ্যের কপালের রক্ত মুছছে, আর এক নার্স পায়ের রক্ত মুছছে। এমার্জেন্সি রুমে সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, কেউ কারোর দিকে তাকানোর বা সাহায্য করার প্রয়োজন মনে করছে না। প্রত্যেকে নিজেদের রোগীদের নিয়ে ব্যস্ত। তন্মধ্যে কয়েকজন উৎসুক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছে। আদৃশ্যের এখন ভীষণ দুর্বল লাগছে, আর চোখজোড়া মেলে রাখতে পারছে না সে। ওদিকে মিম অঝরে কান্না করেই যাচ্ছে।
তার মনে হচ্ছে এই তুলো কাটা জায়গায় লাগালেই আদৃশ ভীষণ ব্যথা পাবে। এই প্রিয় মানুষটিকে কি করে সে ব্যথা দিতে পারে? কিন্তু এখন এই ব্যথার ব্যাপারটি মস্তিষ্কে আনলেই সে ব্যর্থ। আদৃশের চিকিৎসা করতে পারবে না, সে জখম সারিয়ে তুলতে পারবে না। ইন্টার্ন রুম থেকে ডক্টর ওমর ছুটে এসেছে ততক্ষণে। আদৃশকে এই অবস্থায় দেখে সে আঁতকে উঠল। এতক্ষণ পর ওমরকে দেখে মিম কাঁদতে কাঁদতে শক্ত কণ্ঠে বলল, এইদিকে যে একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসেছে সেটা শুনেছিস? হ্যাঁ, কোথায় ছিলি তুই? ডক্টর ওমর আদৃশকে দেখে আতঙ্কিত স্বরে বলল, আদৃশ ভাই যে কিভাবে অ্যাক্সিডেন্ট করলো, কখন করলো? এখন এসব উত্তর দেওয়ার সময় নেই ওমর, তুই কিছু কর, আমি আর পারছি না। বলেই মিমের হাত থেকে তুলো পড়ে গেল। পাঁচজোড়া নিস্তেজ হয়ে গেল। এই বুঝি এখনই পড়ে যাবে সে। একজন নার্স এসে তাকে ধরল, জিজ্ঞেস করলো, আপনার হাজবেন্ড ডক্টর? মিম মৃদু মাথা দুলিয়ে হ্যাঁ সূচক জবাব দিল। ডক্টর ওমর ততক্ষণে আদৃশকে নিয়ে এমার্জেন্সি রুমে গেল। এতক্ষণ সেখানে নর্মাল ডেলিভারির এক পেশেন্ট ছিল। ডক্টর ওমর আদৃশকে প্রাথমিক চিকিৎসা দিল, সাথে তার হাত পায়ের এক্সরে করালো। পায়ে ফিবুলা বোনসের ফ্র্যাকচার ও হাতে রিস্ট টু জয়েন্ট ইনজুরি হয়েছে। মাথায় কোনো ইন্টারনাল ইনজুরি হয়েছে কিনা তা দেখার জন্য সিটি স্ক্যান করলো। পেটে করলো আল্ট্রাসোনোগ্রাফি, সব রিপোর্ট নর্মাল এলো। এক্সটার্নাল ইনজুরির জন্যে আদৃশ্যের হাত পা মাথায় ব্যান্ডেজ করিয়ে ঔষধ খাইয়ে ঘুমিয়ে রাখা হলো। সিদ্ধান্ত নেওয়া হলো সে ঘুম থেকে জেগে উঠলেই প্লাস্টার করার জন্যে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে পাঠানো হবে। আদৃশের এহেন অবস্থার কথা শুনে জরুরি ভিত্তিতে তার ও মিমের পুরো পরিবার হসপিটালে চলে এলো। মিম ডিউটি বাদ রেখে তার পাশেই বসে থাকতে চাইল, কিন্তু আদৃশের মা তাকে সাহস দিয়ে ডিউটি করতে পাঠালো। যদিও মিম ডিউটির পুরো সময়টুকু আদৃশকে নিয়ে চিন্তা করে গিয়েছে। তার চোখের সামনে থেকে এখনো রক্তে মাখামাখি আদৃশের প্রতিচ্ছবি যাচ্ছে না। 2 ঘন্টা পর আদৃশের জ্ঞান ফিরলে তাকে অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট ট্রান্সফার করা হলো। ডান হাত ও পা প্লাস্টার করিয়ে 3 দিনের জন্য হসপিটালে অ্যাডমিট করিয়ে রাখা হলো। রাতে মিম ডিউটি শেষ করে এসে কেবিনে আদৃশের পাশে বসলো। আদৃশ তখন চোখ বন্ধ করেছিল। তার পাশে কেউ বসেছে টের পেতেই সে চোখ মেলল। মিমকে দেখে ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। কিন্তু তার এই হাসি দেখে মিম আচমকাই কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরতেই সে ব্যথায় আহ শব্দ করলো। তৎক্ষণাৎ ভয়ে মিম তাকে ছেড়ে দিল। বলল, সরি, খেয়াল করিনি আমি। অনেক ব্যথা, তাই না? আদৃশ মৃদু হেসে বলল, ব্যথা তো আছেই, সমস্যা নেই, আমাকে জড়িয়ে ধরতে পারো, তবে হালকা করে। না থাক, আমি আপনার পাশেই বসে আছি। বলেই সে আদৃশের মুখখানার দিকে নিষ্পলক চেয়ে রইল। তার এই চাহনি দেখে আদৃশ জিজ্ঞেস করলো, কি হলো, কি চিন্তা করছো? মিম চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাকে তখন ওই অবস্থায় দেখে আমার কি যে হয়েছিল আপনাকে বলে বোঝাতে পারবো না। বারবার মনে হচ্ছিল এই বুঝি আপনাকে হারিয়ে ফেলবো আমি। মনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। চোখের পলক ফেলতেই যদি আপনাকে আর না দেখতে পাই, অনেক খারাপ খারাপ চিন্তা আসছিল মাথায়। ওসব চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আর এই দেখো, আমি তোমার সামনে সুস্থ সবল শুয়ে আছি। কিসের সুস্থ সবল? হাত পা ভেঙে শুয়ে আছেন। 40 দিন এমন হাত পা নিয়েই চলতে হবে আপনাকে। আর বলছেন ওইসব ভুলে যেতে? বিশ্বাস করুন, ওই সময়ের প্রতিটি মুহূর্ত আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। নিজ হাতে আপনার শরীরের রক্ত মুছেছিলাম আমি। সে সব কিছু কি করে ভুলবো? আপনি জানেন না, আপনার ওই কাটা জায়গাগুলোয় তুলো দিতেও কি কষ্ট হচ্ছিল আমার। আদৃশ মৃদু হাসল, বলল, তুমি কিন্তু অনেক সাহসিকতার পরিচয় দিয়েছো মিশমিশ। আমার এমন অবস্থাতেও শক্ত হাতে দাঁড়িয়ে কাজ করছো তুমি। এমন কঠিন পরিস্থিতি তুমি সামলাতে শিখে গিয়েছো, মানে ভবিষ্যতে আরো কঠিন পরিস্থিতি নিজ হাতে সামাল দিতে পারবে তুমি, এতে সন্দেহ নেই। এসব কথা বাদ দিন আপনি, এখন একটু ঘুমান। আমি বাসায় গিয়ে দেখি আম্মা কিছু রান্না করেছে কিনা, না হলে আমাকে গিয়ে রান্না করতে হবে। আচ্ছা যাও, আর রাতের আসার দরকার নেই। আব্বাকে বলেছি, আব্বা থাকবে কেবিনে। তোমার আবার সকালে ডিউটি আছে। দেখি পারলে আমিই থাকবো। এমন করতে যেও না, এমনিতেই আমি রোগী মানুষ, আমার দেখভাল করে, আবার তুমিও না রোগী হয়ে যাও। সে দেখা যাবে, আপনি এখন ঘুমান, আমি লাইট অফ করে দিয়ে যাচ্ছি।
বলেই মিম আদৃশের কপালে আলতো ভালোবাসার পরশ দিল। আদৃশ তৎক্ষণাৎ আবদার করল। এবার এই গালে একটু ছোঁয়া দাও। মিম আদৃশের আবদার রাখল। আদৃশ পুনরায় বলল। এবার ওই গালে একটু দাও। মিমকে আবদারও রাখল। মুচকি হেসে জিজ্ঞেস করল। হয়েছে? আদৃশ বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল। এখনো হয়নি। বলেই সে বাম হাতের তর্জনী আঙ্গুল নিচের ঠোঁটের উপর রেখে বলল। এইখানে দেয়া এখনো বাকি। মিম ভ্রুকুচকে ভেঙচি কেটে বলল। ছেলের আবদার তো দেখো, থাকতে দিলে বসতে চায়, বসতে দিলে শুয়ে পড়তে চায়, এমন অবস্থা। আদৃশ এবার বাইনা ধরল। বলল। আহা, রোগী মানুষ আমি, রোগী সব আবদার রাখতে হয় জানো না। মিম পুনরায় ভেঙচি কেটে বলল। হ্যাঁ, মামাবাড়ির আবদার নাকি? আদৃশ চওড়া হাসি দিয়ে বলল। শ্বশুর বাড়ির আবদার। বলেই সে বাম হাত দিয়ে মিমের মাথা এগিয়ে নিচের কাছে আনলো। অতঃপর সামান্য মাথা তুলে মিমের অধরে ছুঁয়ে দিল। অমনি মিম দ্রুত আদৃশকে ছেড়ে কেবিনের লাইট বন্ধ করে দরজা খুলল। পিছু ফিরে লাজুক হাসি দিয়ে বলল। আপনার এই বদ অভ্যাস কি কখনো যাবে না ডাক্তার সাহেব? আদৃশ আধারে তৃপ্তির হাসি দিয়ে বলল। নো, নেভার। আমার এই বাজে স্বভাব কোনোদিনও যাবে না বউ প্রেমিকা। মিম প্রত্যুত্তর জানালো না। দরজা লাগিয়ে চলে এলো কেবিন থেকে। আর 10 দিন বাদে আদৃশের হাত ও পায়ের প্লাস্টার খোলা হবে। আদৃশ এখন পুরোপুরি সুস্থ। কদিন পূর্বেও তার শরীরের কিছু কিছু জায়গায় সামান্য ব্যথা ছিল, কিন্তু এখন সে সম্পূর্ণ সুস্থ, শুধু প্লাস্টার খোলা বাকি। আজ রাতে ডিউটি অফ থাকায় মিম বাসায় আছে। খাটের উপর বসে বসে মার্কার দিয়ে সে আদৃশের পায়ের প্লাস্টারে নানা রকম জিনিস আঁকছে, নানা ধরনের কোডস লিখছে। পায়ের প্লাস্টার সম্পূর্ণ ভরে গেলে সে এগিয়ে এসে খাটে হেলান দিল। আদৃশের হাতটা নিচের কোলের উপর রেখে লিখল। সুস্থ হয়ে আমাকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাবেন, সুস্থ হয়ে আমাকে নিজ হাতে ভাত খাইয়ে দেবেন। আমার সব আবদার কিন্তু রাখতে হবে ডক্টর সাহেব। আপনি ভীষণ রোম্যান্টিক একজন প্রেমিক, সারা জীবন এমনটাই থাকবেন। এই লিখে সে আদৃশের পানে চাইল। নরম সুরে শুধালো। এই যে আমার রোম্যান্টিক ডক্টর সাহেব, একটা প্রশ্ন করি আপনাকে। আদৃশ খানিক হেসে বলল। হ্যাঁ করো। আমি ভীষণ অপ্রেমিক, তাই না? সত্যি বলবেন কিন্তু। আদৃশ খানিকটা ভাবার ভান করে বলল। মিমের মুখটা তখন ছোট হয়ে এলো যেন, তবুও সে অতি আগ্রহের সহিত প্রশ্ন করল। আদৃশ তৎক্ষণাৎ জবাব দিল না। বাম দিয়ে মিমকে আগলে নিয়ে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল। জানি না, কিন্তু এই ভীষণ অপ্রেমিক মেয়েকেই বড্ড ভালোবাসি আমি। এমন আর কতটুকু ভালোবাসি তা জানি না, কিন্তু অবাধ ভালোবাসি এই অপ্রেমিক মেয়েটাকে। বলেই সে মিমের কানের নিকট মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল। ভালোবাসি 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 তোমাকে মিশমিশ, আমার ভীষণ সাধের বউ, সাধের প্রেমিকা, আমার বউ প্রেমিকা। ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, ধন্যবাদ আমার জীবনে ভালোবাসার ছোঁয়া দেওয়ার জন্য। মিম লজ্জায় মুচকি হাসল। উঠে গিয়ে আদৃশকে জড়িয়ে ধরল। তার কানের কাছে ফিসফিস করে বলল। আমিও তো আপনাকে ভীষণ ভালোবাসি ডাক্তার সাহেব। ধন্যবাদ আমার জীবনে এসে আমার ভরসার পাত্র হওয়ার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য, আমাকে এভাবে আগলে রাখার জন্য। আদৃশ মুচকি হেসে মিমের গালে অথর পরশ দিয়ে তাকে চাপটে ধরল। বলল। আমাদের জীবনের এই ভালোবাসার ছোঁয়া বসন্তের সেই উষ্ণ শীতল নরম ছোঁয়ার মতো সুন্দর, তাই এর নাম দিলাম ফাগুন ছোঁয়া। আমি একটা স্মৃতির ডায়েরি লিখতে বসবো, যার শিরোনাম পাতায় বড় বড় অক্ষরে লেখা থাকবে ফাগুন ছোঁয়া। আদৃশ ও মিমের প্রেমের ছোঁয়া, ফাগুন ছোঁয়া।